ওকে, আসসালামু আলাইকুম। একটু ঝামেলার পরে আপনাদের সঙ্গে আবার যুক্ত হতে পেরেছি, এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আপনারা এখনো ধৈর্য ধরে আছেন, এই জন্য আপনাদেরকে থ্যাঙ্কস। আর আশা করছি এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছেন অন্তত আপনারা। ওকে, রিফাত হোসেন সাগর সালাম জানিয়েছেন, নাইম আহমেদ সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। আই এম এক্সট্রিমলি সরি যে ক্লাসটা আর নির্দিষ্ট টাইমে শুরু করতে গিয়ে শুরু করেও শুরু করতে পারেনি। ওকে, একটু বলবেন আপনারা সবাই ভালো আছেন? আছেন কেমন সবাই? ওকে, বেশ কজন দেখছেন এখন এবং দেখছি বেশ সক্রিয়। সঙ্গে যুক্ত হয়েছেন যে জোহরা সীমা, সঙ্গে ইসরাত আফরিন রিনভি যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আরও কিছুজন আছেন, হয়তো আরও বাকি যারা আছেন তারা হয়তো পরে ক্লাসে দেখে নেবেন বা একটু পরে হয়তো যুক্ত হয়ে যাবেন। ওকে, ঠিক আছে। আবার সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম নাইম আহমেদ ভাই। একটু আমাকে জানাবেন যে আপনারা এখন আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? ওকে, নিনজা মনি উনি বলছেন যে হ্যাঁ স্যার, সব কিছু ঠিকঠাক আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি ভালোই ছিলাম। এই মাঝখানে একটু ল্যাপটপটা বিরক্তি করায় একটু মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, কারণ সবই ঠিকঠাক চলছে কিন্তু ফেসবুক চলছে না। সব চলছে এ টু জেড চলছে, কিন্তু শুধু ফেসবুকটাই চলছে না। আমি তো ঠিক জায়গায় আসছি তাই না? ক্লাসটা তো আপনাদেরই হওয়ার কথা। আপনাদের ক্লাসে শিডিউল দেওয়া ছিল তাই না? না আমি অন্য কোনো গ্রুপে ঢুকে পড়েছি? কারণ অলরেডি আবার আমাদের একজন অফিসের এক ভাইয়া মেসেজ দিয়েছে যে আপনি কোথায়। ওকে, ঠিক আছে, ঠিকঠাকই আছি। হয়তো মেসেজ করছেন যে আমি কোথা থেকে কথা বলছি, আমাকে দেখা যাচ্ছে না কেন, এই জন্য। ওকে, ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে। ঠিক আছে, তো আমরা ক্লাসটা স্টার্ট করে দেই আর কথা না বাড়িয়ে। ওকে, হ্যাঁ, আজকে আমরা যে টপিকসটা শিখবো বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কারক। ব্যাকরণের যে টপিকস আছে, কারক আছে এবং জ্যোতিবাদ ছেদ চিহ্ন আছে। কি আছে? জ্যোতিবাদ ছেদ চিহ্ন। ওকে, তো দুইটাই মোটা কারকটা একটু বেশি বড় চ্যাপ্টার আর জ্যোতিবাদ ছেদ চিহ্ন একটু ছোট। তো আমরা ছোটটা দিয়ে শুরু করি, জ্যোতিবাদ ছেদ চিহ্ন দিয়ে শুরু করি, তারপরে কারকটাও শিখবো। ঠিক আছে, চলুন শুরু করা যাক। খাতার উপরে হেডলাইন দিয়ে রাখেন যে জ্যোতিবাদ ছেদ চিহ্ন। আসেন, জ্যোতিবাদ ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন, এটা দ্বারা আমরা কি বুঝি? দেখেন এখানে অনেক কয়টা বিষয় যুক্ত আছে, জ্যোতি ছেদ আর একটা হচ্ছে বিরাম। ওকে, এখন দেখেন জ্যোতি ছেদ বা বিরাম চিহ্নের এটার প্রচলন কেন হলো, এটার প্রচলন হওয়াটা কেন, এটা আর আপনাদের না আলোচনা করলেও চলবে, কারণ আমরা অলরেডি জেনে গিয়েছি যে জ্যোতি বা ছেদ চিহ্ন অবশ্যই দরকার আছে। কারণ যদি আমি জ্যোতি ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন ব্যবহার না করি, একটা বাক্যের কোথায় থামবো, এক্সপ্রেশনটা কিভাবে দিব, এটাতে খুবই সমস্যা হয়। আর জ্যোতিবাদ ছেদ চিহ্নের প্রচলনটা কিন্তু বাংলা সাহিত্যে খুবই নতুন সংযোজন বলতে পারি। এইটা সংযোজন করেছেন কে? করেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে বা বাংলায় প্রথম জ্যোতিবাদ ছেদ চিহ্নের প্রচলন করেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, আরেকবার বলবেন যে ঠিকঠাক আছে? হ্যাঁ, আচ্ছা, আমাকে আরেকবার একটু জানাবেন যে আপনারা এখন ঠিকঠাক দেখতে পাচ্ছেন? এর মাঝে আবার একটা ফোন এসেছে অফিস থেকেই, ঠিক সেম ভাবে। ওকে, একটু জাস্ট কমেন্ট করে জানান যে হ্যাঁ ঠিক আছে, তাহলেই আমি শুরু করছি। আশা করছি ঠিকঠাক আছে। হ্যালো, আপনারা কেউ আছেন? ওকে, জানি না আপনাদের আসলে হয়তো বা ইন্টারাপ্ট হয়েছে বা আপনাদের কমেন্ট একটু আমার কথা হয়তো পরে শুনতে পাচ্ছেন, এই কারণেই এরকম হইতে পারে। ওকে, হাবিব শুভ যেহেতু কমেন্ট করছেন তার ঠিকঠাক, অল ক্লিয়ার। তার দেখেন জ্যোতিবাদ ছেদ চিহ্নের প্রথম যে প্রচলনটা করেছেন সেই ভদ্রলোকের নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাজটা করেছেন খুব তাকে বেগ পেতে হয়েছে তা কিন্তু না। কারণ এর আগে ইংরেজি সাহিত্য বা পাশ্চাত্য যে সাহিত্যগুলো ছিল সেখানে কিন্তু জ্যোতিবাদ ছেদ চিহ্নের বা বিরাম চিহ্নের প্রচলন ছিল। শুধু বাংলা সাহিত্যেই জ্যোতিবাদ ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নের প্রচলন ছিল না। উনি কি করেছেন? উনি জাস্ট ইংরেজির যেসব বিরাম চিহ্নগুলো আছে এইগুলোকেই বাংলায় রূপান্তর করেছেন এবং বাংলায় নতুন করে কিছু কিছু জিনিসের নতুন নাম দিয়েছেন আর কিছু কিছু জিনিসের ইংরেজি নামই রেখেছেন। তবে একটা জিনিস নতুন করে সংযোজন করেছেন, তা হচ্ছে দাড়ি। তা কি? দাড়ি। এই জন্য দাড়িকে বলা হয়
এই জন্য দাড়িকে বলা হচ্ছে যে বাংলার নিজস্ব বিরাম চিহ্ন। আর বাকি যতগুলো বিরাম চিহ্ন পেয়েছি বা জ্যোতি বা ছেদ চিহ্ন পেয়েছি সবগুলো কিন্তু ধার করা বা ইংরেজি থেকে অনুপ্রাণিত হওয়া। ঠিক আছে, এবার দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যে গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম যে গ্রন্থে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন সেই গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। ওকে, তাহলে বলতে পারছি যে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম যে গ্রন্থে জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন সেই গ্রন্থের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। তার মানে দেখেন এই বেতাল দ্বারা বোঝাচ্ছেই যেখানে মানে তাল ঠিক নেই, মানে কিছু রম্য টাইপ রচনা, আর পঞ্চবিংশতি দ্বারা বুঝিয়েছেন যেখানে 25টি গল্প আছে। তার মানে এই বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে 25টি রম্য গল্প আছে এবং এই গ্রন্থে প্রথম তিনি জ্যোতি বা ছেদ চিহ্নের প্রচলন করেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছি। এখন আমরা যে বিষয়টা শিখবো, এখন আমরা শিখবো যে জ্যোতি বা ছেদ চিহ্নে কোথায় কতক্ষণ থামবো। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসে এবং আমরা ছোট্ট একটা টেকনিক শিখবো। এই ছোট্ট একটা টেকনিকে পুরো জ্যোতি বা ছেদ চিহ্নে কোথায় কিভাবে থামবো সেইটা আমরা শিখে ফেলবো। সো খাতায় ঝটপট লিখে ফেলুন যে জ্যোতি বা ছেদ চিহ্নে থামার টেকনিক। উপরে হেডলাইন দেন যে জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন, জ্যোতি বা বিরাম চিহ্ন থামার টেকনিক। বিরাম চিহ্নে থামার টেকনিক। ঠিক আছে, আমরা এটা টেকনিক্যালি শিখবো। ওকে, এর মধ্যে ফারজানা সরকার এসেছেন, এসে আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আচ্ছা আমরা জ্যোতি বা ছেদ চিহ্নে থামবো কতক্ষণ, কোথায় কিভাবে থামতে হয় সেটা একটু শিখে ফেলে আমরা 4টা রুলসে সব মোটামুটি শিখতে পারবো। আমরা 1 নাম্বার পয়েন্ট দিলাম। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট দিয়ে ঝটপট লিখে ফেলবেন যে 1 ইকুয়াল উক। এইভাবেই লিখেন, লিখবেন যে 1 ইকুয়াল উক। এই যে 1 আছে, এই 1 দ্বারা বুঝবো আমরা 1 বলতে যত সময় লাগে। এটা মানে হচ্ছে যে 1 বলতে যত সময় লাগে। ওকে, এই যে 1 মানে হচ্ছে 1 বলতে যত সময় লাগে। ইকুয়ালটা একটু পরে দেই। ওকে, 1 ইকুয়াল উক মানে হচ্ছে 1 বলতে যত সময় লাগে। এই হ্রস্বতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন। আপনারা কি লেখাটা দেখতে পাচ্ছেন? যদি একটু ছোট করে লিখছি একটু জানাবেন যে লেখাটা বোঝা যাচ্ছে কিনা। যে 1 ইকুয়াল উক, হ্রস্বতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, আর এই যে ক আছে কতে হচ্ছে কমা। তার মানে বোঝানো হচ্ছে যে উদ্ধরণ চিহ্ন এবং কমাতে থামবো আমরা 1 বলতে যত সময় লাগে। থামার টেকনিক কি? যে 1 ইকুয়াল উক, আর 1 অর্থ হচ্ছে 1 বলতে যত সময় লাগে। হ্রস্বতে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, কতে হচ্ছে কমা। ঠিক আছে, ওকে, এর মধ্যে মুবাশশিরা লিখন আপু যুক্ত হয়েছেন। তার মানে এটা আমরা বুঝতে পেরেছি। নেক্সট অপশনে যাই, 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে দেখেন আমরা এখান থেকে একটু বানিয়ে ফেলি। দেখেন আমরা জানি যে কমা, যদি কমার কথা বলি কমাকে আমরা এভাবে লিখতে পারি যে কমা ইকুয়াল হচ্ছে 1 বলতে যত সময় লাগে। 1 বলতে যত সময় লাগে, বিষয়টা হচ্ছে এরকমই যে যত সময় লাগে, তাই না? এখন দেখেন এই পাশ থেকে যদি কমার উপরে একটা ডট দেই তাহলে কি হয়ে যাচ্ছে? সেমিকোলন হয়ে যাচ্ছে। তো যেহেতু এই পাশে ডট দিয়েছেন, ইকুয়েশনের এই পাশে তো কিছু না কিছু করতে হবে। এখানে তার 1 এর উপর ডটটা দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, এই স্কোয়ার বলতে 1 স্কোয়ার ইকুয়াল 1 এভাবে ভাবার দরকার নেই। তারপর আমরা ভেবে নেব যে এখানে 1 বলতে যত সময় লাগে এটা দ্বিগুণ সময় লাগবে। তার মানে সেমিকোলনে থামবো কতক্ষণ? সেমিকোলনে থামবো যে 1 বলার দ্বিগুণ সময়। আবার বলছি যে সেমিকোলনে কতক্ষণ থামবো? সেমিকোলনে থামবো যে 1 বলার দ্বিগুণ সময়। ঠিক আছে, এরপরে দেখেন 3 নম্বর। যদি 3 নম্বরের কথা বলি, 3 নম্বর হচ্ছে হাইফেন ড্যাশ ইলেক। হাইফেন ড্যাশ ইলেক। কি লেখা আছে? যে হাইফেন ড্যাশ ইলেক।
এটা ইকুয়াল দিয়ে লিখবো হচ্ছে ক্রস। একটু বলবেন যে ক্রস দ্বারা কি বোঝানো হয়েছে, ক্রস দ্বারা কি বোঝানো হয়েছে আপনি একটু বলেন, আর আগে এইটুকু আমি একটু এক্সপ্লেন করছি। দেখেন এখানে এক বলতে থামতে হচ্ছে দুটো জ্যোতি বা ছেদ চিহ্নে, কয়টা? দুটো। কি কি আছে? যে কোমা আর উদ্ধরণ চিহ্ন, তো আমি এখানে দুটো পেয়েছি। পরেরটাতে দেখেন কোমার কাজ তো শেষ, এখন পেয়েছি কি সেমিকোলন, তাহলে হয়ে গেছে কয়টা? তিনটি, তাই না? আর নিচে রেখেছি কয়টা? তিনটি। তাহলে মোট আমরা এই পর্যন্ত কয়টা পেয়েছি? ছয়টি পেয়েছি। কয়টা পেয়েছি? ছয়টি পেয়েছি। ওকে, তার মানে দেখেন এই ড্যাশটা দ্বারা, সরি এই ক্রসটা দ্বারা বোঝানো হচ্ছে যে হাইফেন ড্যাশ এবং ইলেকে থামার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা থামনা। এখন দেখেন বাকি থাকছে কয়টা? বাকি থাকছে আরো 6টি। আমি মিশিয়ে দিলাম, বাকি থাকছে যে আরো 6টি। এই 6টিতে 6টি নাম্বার হচ্ছে 4, এই 6টি দেখি থামার মানে 1 সেকেন্ডে থামতে হয়, 1 সেকেন্ড করে থামতে হবে। বাকি সব অর্থাৎ বাদ বাকি যে সব আছে, যে বাকি যে 6টি বিরাম চিহ্ন আছে, এই 6টি বিরাম চিহ্নে আমরা থামবো 1 সেকেন্ড করে, ঠিক আছে? যেমন দেখেন আমরা বলতে পারি এভাবে যে আছে হচ্ছে দাড়ি, আছে হচ্ছে প্রশ্নসূচক চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, আছে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। ওকে, এরপরে আবার আছে ড্যাশ, এরপরে আছে কোলন এবং এর সাথে আছে কোলন ড্যাশ। এই সবগুলোতে থামতে হচ্ছে 1 সেকেন্ড। ওকে, তার মানে দেখেন দাড়ি, প্রশ্ন, বিস্ময়সূচক, ড্যাশ, কোলন এবং কোলন ড্যাশ, আমরা এইগুলোতে থামবো কত সেকেন্ড? 1 সেকেন্ড। তার মানে দেখেন এর আগে পেয়েছি 6টা আর এখানে আছে 6টা, তাহলে 6 যোগ 6, তাহলে মোট পাচ্ছি কয়টি? 12টি। তো সেই সুবাদে আমরা আগে থেকে জেনেছিলাম বা পড়েছিলাম যে বিরাম চিহ্ন বা বিরাম চিহ্ন জ্যোতি বা ছেদ চিহ্ন, বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে 12টি, কিন্তু আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী এই প্রশ্নের উত্তরটা একটু পরিবর্তন হয়ে যাবে। যে আধুনিক বাংলা ব্যাকরণ অনুযায়ী যদি আপনারা 2012 সালের এবং 2016 সালের ব্যাকরণটা দেখেন, বাংলা একাডেমি প্রণীত যে ব্যাকরণটা আছে, সেই ব্যাকরণে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে যে বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে 16টি। কয়টি? 16টি। তাহলে এইখানে দেখেন 12 আছে, তার মানে এর সঙ্গে অবশ্যই আরো 4টা যুক্ত করা হয়েছে, এই 4 যুক্ত করে তো 16 বানিয়েছে। এই 4টা কি যুক্ত করে 16 বানিয়েছে, এই বিষয়টা হচ্ছে আমরা এটা জানবো যে 4টা আছে ব্যাকরণিক চিহ্ন। কি আছে? 4টা আছে ব্যাকরণিক চিহ্ন। এই ব্যাকরণিক চিহ্নকে জ্যোতি বা ছেদ চিহ্নের মধ্যে নেওয়া হয়েছে। একটু দেখিয়ে আসেন যে এই 4টা কি কি যা জ্যোতি বা ছেদ চিহ্নের মধ্যে প্রবেশ করেছে। দেখেন এই 4টা হচ্ছে, আমরা এইগুলোকে বলছি যে ব্যাকরণিক চিহ্ন। ওকে, 4টা আছে হচ্ছে ব্যাকরণ চিহ্ন। কয়টি? 4টি। এই 4টি কি কি? এই 4টি হচ্ছে, একটা হচ্ছে ইকুয়াল, ঠিক আছে, একটা হচ্ছে আমরা উৎপন্ন চিহ্ন বলি বা ইংরেজিতে বলি গ্রেটার দেন, লেস দেন, এভাবে বলি, যাই হোক। আরেকটা হচ্ছে ক্রিয়া মূল। এই যে 4টি আছে, এই 4টিকে প্রথমত বলছে ব্যাকরণিক চিহ্ন। এগুলো কিন্তু আগে জ্যোতি বা ছেদ চিহ্নের সঙ্গে যুক্ত ছিল না, খুবই অল্প সময়ের মধ্যে এইগুলো জ্যোতি বা ছেদ চিহ্নের মধ্যে স্থান লাভ করেছে। সেই সুবাদে জ্যোতি বা ছেদ চিহ্ন মোট হচ্ছে 16টি। যদি অপশনে থাকে, যদি প্রশ্ন করে এইভাবে যে জ্যোতি বা ছেদ চিহ্ন কতটি, আর অপশনে যদি 16টি থাকে তাহলে অবশ্যই 16টি দেখাবেন। আর যদি অপশনে 16টি না থাকে, যদি অপশনে 12টি থাকে, 16 না থাকে, তাহলে আপনি 12টাকে রাইট অ্যান্সার হিসেবে ধরে নেবেন। এখান থেকে দেখেন আরেকটা ছোট ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে, আর এগুলোতেও থামার কোনো প্রয়োজন নেই। এই যে ব্যাকরণিক চিহ্ন আছে 4টি, এই 4টিতেও থামার কোনো প্রয়োজন নেই। এখন দেখেন এখান থেকে ছোট্ট করে একটা ক্রিটিক্যাল প্রশ্ন হতেই পারে। কিভাবে হতে পারে? যে হতে পারে হবে যে নিচের কোনটি
একটু উত্তর পর্যন্ত দেখি পারেন কিনা, যে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। আর আমরা একটু কমেন্টটা দেখি। ওকে, হ্যাঁ, দেলার হোসেন বাপ্পি এসেছেন যে থামার প্রয়োজন নেই। উনি হয়তো অনেক আগের প্রশ্নের উত্তরটা মাত্র করেছেন, যা স্ক্রিনে ভেসে এসেছে। একটু আপনার এটার উত্তর করতে দেখি যে নিচের কোনটি বিরাম চিহ্ন নয়। ক নম্বর অপশন বলছি কলন, খতে বলছি ড্যাশ, গতে বলছি ইলেক, ঘতে বলছি পাদচ্ছেদ। অলরেডি মনিরুল ইসলাম মনির ভাইয়া কমেন্ট করে জানিয়ে দিয়েছেন ওনার কথাটি বা ওনার উত্তর। সঙ্গে সাদ্দাম হোসেনও কমেন্ট করে জানিয়ে দিয়েছেন। আবার ইয়াসির হাবিব শুভ আপনিও কমেন্ট করেছেন, গুড। মোবাইশরা লিখন আপু কমেন্ট করেছেন, কিন্তু কমেন্টটা দেখে আমি মনক্ষুণ্ণ হয়েছি, কারণ আমার সবচেয়ে বেশি ক্লাস যিনি করেছেন তিনি হচ্ছেন মোবাইশরা লিখন আপু, এখানে যারা আছেন। ওকে, তারপরে আর কেউ আপনি একটু ট্রাই করেন। পেয়েছেন দেখি আর কেউ কমেন্ট করেছেন। ওকে, মোর্শেদ ফয়সাল উত্তর করেছেন গ। ঠিক আছে, তো আমরা এবার উত্তরের দিকে চাই যে উত্তর কোনটা হতে পারে বা হবে। দেখেন এখানে উত্তর হবে হচ্ছে গ। দেখেন কেন গ কে উত্তর ধরে নিয়েছি। পাদচ্ছেদ মানে হচ্ছে কমা, কমার বাংলা রূপই হচ্ছে পাদচ্ছেদ। এই যে পাদচ্ছেদ বলেছি তার মানে হচ্ছে কমা। কমা অবশ্যই যদি বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন সবই হতে পারে। এখন দেখেন কমাকে পাদচ্ছেদ বলা হচ্ছে কারণ কি কমা, পাদ মানে কি পা, একদম পায়ের কাছে লেগে থাকে। আর সেমিকোলনকে বলা হচ্ছে অর্ধচ্ছেদ। কি বলা হয়, কারণ সে সেমিকোলন দেখেন কমা থেকে একদম নিচে পাদচ্ছেদ, এই যে থাকে কমা, আর সেমিকোলন থাকে এখান থেকে উপরে থাকে। এটা হচ্ছে পাদচ্ছেদ, এটা হচ্ছে অর্ধচ্ছেদ, আর পূর্ণচ্ছেদকে বলা হচ্ছে দাড়ি। দাড়িতে কি পুরোটাই আটকে হয়। যাক, এটা পরে বিষয়, কিন্তু মেইন বিষয়ে আসেন। এখন দেখেন কোলন, কোলনে কিন্তু আমার 1 সেকেন্ড থামতে হচ্ছে। ওকে, এই মানে এটা জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলতে পারি। ড্যাশ, ড্যাশও কি 1 সেকেন্ড থামতে হচ্ছে, মানে কি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন বলতে পারছি। পাদচ্ছেদকে কমা, কমাতে থামতে কতক্ষণ, 1 বলতে যত সময় লাগে। তার মানে কি এখানে বিরামও নিতে হচ্ছে বা জ্যোতিষের চিহ্ন আকারে মানে বসছে। কিন্তু ইলেক, দেখেন ইলেকে কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। যেহেতু ইলেকে থামার কোনো প্রয়োজন নেই, এই জন্য ইলেককে আমরা বলতে পারবো না যে ইলেক হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন মানে কি, যেখানে বিরামের প্রয়োজন আছে বা যেখানে বিশ্রামের প্রয়োজন আছে, যেখানে আমরা বিরাম বা বিশ্রাম নিতে পারি, আমরা সেটাকে কি বলছি বলেন তো, সেটাকে বলি বলছে হচ্ছে বিরাম চিহ্ন। কিন্তু ইলেকে যেহেতু বিরামই নেই, তাহলে আমরা এখানে বিরাম চিহ্ন কিভাবে বলবো? আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন যে কেন ইলেককে আমরা বিরাম চিহ্ন বলতে পারছি না? এই কথাটা কি ক্লিয়ার হয়েছেন যে ইলেক কেন বিরাম চিহ্ন না? দেখেন সেই দৃষ্টিতে বিরাম চিহ্ন কিন্তু 9টি। বিরাম চিহ্ন কয়টি আছে? বাংলায় বিরাম চিহ্ন থাকবে 9টি, কারণ আমরা 9টিতে থামতে পারি। দেখেন প্রথমের দিকে 3টা ছিল, একটা ছিল এক ইকুয়াল উ, ওখানে 2টা, আর পরে ছিল সেমিকোলন, এই 3টাতে থামতে পারছি। আর সবার শেষে 4 নম্বর পয়েন্টে যে 6টি ছিল, এই যে 6 আর 3 9, এই 9টিতেই থামতে পারি। এটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যে বললাম যে ইলেক কেন বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন না, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওকে, পাদচ্ছেদ যে কমাতে ভুলে গিয়েছেন, গুড। আসলে বলা যাবে না, এটা খুব কমন বিষয় ছিল। ওকে, ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। জ্যোতি বা ছেদ চিহ্ন শেষ করে আমি একটু কারকের দিকে এগিয়ে যাব। ঠিক আছে, আর হচ্ছে আপনাদের ক্লাসগুলো তুলনামূলক এখন দেখেছি স্টুডেন্ট অনেকটা কমে আছে। আগে যেমন খুব মানে সবাই আগ্রহ নিয়ে খুব ভালোভাবে ক্লাসগুলো করতেন বা করা হতো, এখন তেমন মানে সেটা দেখা যাচ্ছে না। আমরা মানে ক্লাসগুলো একেবারে ফ্রি করে দেওয়ার ফলে কি আপনাদের মানে একটু মানে গুরুত্বটা কি কম, এরকম বোঝাতে চাচ্ছেন? দেখেন গ্রুপে মেম্বার প্রায় অনেকগুলো মেম্বার আছে, কিন্তু ক্লাস করে হয়তো এখন দেখছি মানে অ্যাটেন্ড করতেছে 12 জন, হয়তো এটা সর্বোচ্চ 100 জনের মতো যুক্ত থেকে যায়। কিন্তু আমাদের যে হচ্ছে মানে পরিকল্পনাটা আছে বা আমরা যে মটোটা নিয়ে এগুচ্ছি, সেটাকে কিন্তু আপনারাই কিন্তু থমকে দিচ্ছেন বা আটকে দিতে পারেন, এরকম অবস্থা। ঠিক আছে,
স্যার মনে হয় বিগত ক্লাসে এই টপিক ক্লাস নিয়েছিলাম, আমার ভুল হতে পারে। যদি বিগত টপিক্সে এই ক্লাসটা নিয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের আরও আগে জানানো উচিত ছিল। দ্বিতীয়ত প্রশ্নের সবগুলোর সঠিক উত্তর দেওয়া উচিত ছিল। ওকে, ইয়াসান শুভ বলছেন যে ক্লাস নিয়েছি, যদি ক্লাস নিয়ে থাকে তাহলে খুবই ভালো। আর আমি তো এটা জ্যোতিবা বিরামচন্দ্র পড়ানো শেষই করলাম, যদি আরেকটু আগে বলতেন তাহলে ভালো হতো। স্যার এটা ব্যাংকে স্টুডেন্ট কম, এখানে যে খুব যে স্টুডেন্ট কম তা না, যদি মানে তারা ক্লাস না করবে হুদাই রেজিস্ট্রেশন করে শুধু আমাদের গ্রুপে মেম্বার বাড়িয়ে রেখেছেন কেন? মানে একেবারেই খুবই মানে নাম মূল্যে ভর্তি না হচ্ছে। তো যদি আমরা কোর্স ফিগুলো ঠিকঠাকভাবে নিতাম, যদি বেশি রাখতাম, তাহলে দেখতেন যে সবাই ঠিকই এসে ক্লাস করতেন, গুরুত্বটা বুঝতেন। আবার অতিরিক্ত ফ্রি দিলেও একটা ঝামেলা হয়ে যায় যে মূল্যটা কমে যায়। একই সময়ে কয়েকটি ক্লাস হয়, বেশিরভাগ সময় তাই উপস্থিতি কম। হ্যাঁ, সেটাও একটা বড় কারণ, এটাও একটা বড় কারণ। হয়তো অনেকে অনেক জায়গাতে আরো প্রাইভেট ব্যাচে যুক্ত আছেন, হয়তো সেই ক্লাসগুলো জুম অ্যাপে নেওয়া হচ্ছে, রেকর্ড থাকে না। আর আমাদের ক্লাসটা অবশ্যই 30 দিন পর্যন্ত অবশ্যই লাইভ থেকে যায়। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। যার প্রয়োজন ফিল হবে মানে তার সেই ক্লাসটা করে নিবে আর কি। চলো আমরা জ্যোতিবা বিরাম চিহ্নের কাহিনী শেষ করে দিচ্ছি। তো এইটারও থামার টেকনিক, আর যেখান থেকে একটু প্রশ্ন বেশি আসে জ্যোতিবা ছেদ চিহ্নের ব্যবহার থেকে, দেখেন জ্যোতিবা ছেদ চিহ্নের থেকে কয়েকটি ব্যবহার আছে যা খুব গুরুত্বপূর্ণ। আমি এটা মিশিয়ে দিচ্ছি। আপনার একটু কয়েকটা ব্যবহার ভালো করে দেখবেন। তা হচ্ছে কমার ব্যবহার খুব ভালো করে দেখবেন। এরপর দেখবেন হচ্ছে কোলনের ব্যবহার ভালো করে দেখবেন। এরপর হচ্ছে ড্যাশ, এরপর হচ্ছে হাইফেন। এই কয়েকটার ব্যবহার একটু ভালো করে দেখবেন। এখান থেকে পরীক্ষা অনেক প্রশ্ন আসে যে কমা কোথায় বসে, কোলন কোথায় বসে, ড্যাশ কোথায় বসে, হাইফেন কোথায় বসে। ঠিক আছে, তাহলে এই দিকে আমি আর সময় নষ্ট করছি না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি কারকের ক্লাসে। আজকে যেহেতু কারকের ক্লাস, চলেন দেখি কারক কতটুকু পড়াইতে পারি। বিশাল বড় চ্যাপ্টার, যতটুকু ধরতে পারি বা যতটুকু করতে পারি। অথবা আপনাদের যদি চুজ থাকে যে ঠিক আছে যে কারকের ক্লাসগুলো এর আগেও লাইভে পেজ থেকে করেছেন বা গ্রুপ থেকে করেছেন, তাহলে যদি এরকম থাকে তাহলে আপনারা আমাকে বিশেষ কোন টপিক্স এর কারকের নাম বলতে পারেন যে এই কারকটা একটু ভালো করে বোঝান, তাহলে আমি ওই বিষয়টা একটু ভালো করে পড়াতে পারবো। না হলে দেখবেন যে আমি কারকের ক্লাস নেই, এইটা 2 ঘন্টাও শেষ হবে। মনির ইসলাম মনির কমেন্ট করেছেন যে স্যার 3 নম্বর রুলসেও ড্যাশ লিখেছিলেন। 3 নম্বর রুলসে থামতে হয় না হচ্ছে ইলেক হাইফেন, আচ্ছা ড্যাশ লিখেছি, ভুলে গেছি, ইলেক হাইফেনের ব্র্যাকেট। গুড, থ্যাংক ইউ, ভালো কাজ করেছেন যে থামতে হয় না। 3 নম্বর হচ্ছে একটা হচ্ছে ইলেকে থামতে হয় না, আরেকটা হচ্ছে হাইফেন, আরেকটা হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেটে হয়তো ভুলে ড্যাশ লিখে ফেলেছে, থ্যাংক ইউ, খুব ভালো একটা জিনিস মনে করেছেন। তার মানে ড্যাশে থামতে হবে 1 সেকেন্ড, কিন্তু ব্র্যাকেটে থামতে হবে না। আপনারা একটু সংশোধন করে নিন যে ব্র্যাকেট লিখবেন। ওকে, গুড, এই জন্য কমেন্ট পড়াগুলো জরুরি। স্যার এক্সাম 19 তারিখ, এই ক্লাস 120 করছি তাই স্কিপ করছি, পরে করে নেবো, কোনো সমস্যা নেই। অবশ্যই আপনার যদি এই ক্লাস করা আছে এটা করতে হবে না। চল আমরা তাহলে, আচ্ছা যে বিষয়টা বলছিলাম যে কারকের, আপনারা একটু মানে একটু বলবেন যে কারকের কোন টপিকসটা মানে কোনটা পড়ালে বেশি ভালো হবে। কারণ কি কারকের ক্লাসটা অনেক বড় ক্লাস, এই ক্লাস করতে করতে পরবর্তীতে আমাদের আরেকটা বেসের ক্লাস আছে সেটা চলে আসবে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে একদম ক্রিম টপিকটা ধরে বা যেটাতে একটু মানে প্রবলেম হয় আপনাদের সেই বিষয়ে একটু আলোচনা করতে। এতে হবে কি যে আমি আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটাও সলভ হয়ে যাবে, প্লাস কারক চ্যাপ্টারটাও শেষ হয়ে গেল। এরকম করে আপনাদের চয়েস আছে একটু জানাবেন। ওকে, আপনাদের চয়েস তেমন নেই, আর যারা মনে হয় আছেন তারা খুব ভালো পারেন, এই জন্য আপনারা কোনো কমেন্ট বা কিছু জানাতেও চান না, পছন্দ করেন না হয়তো বা। আর ব্যাংক জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, এখানে বেশিরভাগই কেউ কেউ ব্যাংক জব প্লাস বিসিএস সব জায়গাতে 2 জায়গাতে আছেন, যেমন হয়তো শারমিন রহমান শামা, ওই জন্য উনি বলেছেন যে এক্সাম ওনার 19 তারিখ, ঠিক এই ক্লাসটা আগেও করেছেন, কারণ এই আমাদের শিডিউলগুলোর সাজানো প্রায় কিছুটা কাছাকাছি তো, আর পড়ানোটা তো একই রকমের জিনিস। তো এর মধ্যে ইয়াসির হাবিব শুভ উনি বলেছেন যে কর্মকারকটা পড়ালে ভালো, বা কর্মকারক বিষয়ে উনি দিয়েছেন। আর লিখনবাবু বলছেন যে হচ্ছে অপাদান অধিকরণ কারক। আর মনির বলছেন স্যার শুরু থেকে শুরু করেন। ওকে, ঠিক আছে, দেখি
তার মানে অপাদান কর্ম এই দুটার প্রতি বেশি জোর এসেছে, আমি এই দুটা আগে মাথায় রাখবো। তো আগে কারকটাই শুরু করি, যে কারকের বেসিক বিষয় জানি। দেখেন কারক হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কিছু বেসিক জিনিস জেনে নেই। বেসিক হচ্ছে কারক শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, একটা ছোট অ্যারো দিতে পারেন বা টান দিয়ে লিখতে পারেন যে কারক হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কারককে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা পাই ক্রি যোগ নব। কি পাচ্ছি? ক্রি যোগ নব। আর এর সঙ্গে একটা ক্রিয়ামূল চিহ্ন বসবে। কি বসবে? ক্রিয়ামূল চিহ্ন বসবে। তাহলে কারক হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কারককে ভাঙলে পাচ্ছি ক্রি যোগ নব বা অগ। যদি নব না থাকে তাহলে অগ থাকবে, তবে নবটাই হচ্ছে বেস্ট অপশন। কারণ প্রকৃতি প্রত্যয় নিয়মে কোন শব্দের শেষে যদি অগ উচ্চারণ হয়, যেমন কারক অগ উচ্চারিত হচ্ছে, তাহলে শেষে গিয়ে প্রত্যয় আকারে নক আসে। ওকে, এটা গেল কারকের বেসিক বিষয়। এবার আসেন আমরা কারকের সংজ্ঞাটা শিখে নেব। কি শিখবো? সংজ্ঞা। কারকের সংজ্ঞাটা কি দেখেন, আমি একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সংজ্ঞাটা, কারকের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ, যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। তার মানে দেখেন কারক হতে গেলে অবশ্যই নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে নামপদ কি? নামপদ হচ্ছে, দেখেন নামপদ হচ্ছে বাক্যের মধ্যে যে পদটা দ্বারা আমরা বিশেষ্য আর সর্বনাম বুঝি, সাধারণত আমরা তাকে নামপদ বুঝি। তবে কারকের ক্ষেত্রে আরো শর্টকাট বিষয় হচ্ছে, আপনি যে পদটার নিচে আন্ডারলাইন পেয়ে যাবেন, যে পদটার নিচে আন্ডারলাইন দেখবেন, আপনি তাকেই নামপদ বলবেন। খুবই সিম্পল উত্তর। এখন সংজ্ঞা বা কারকের নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব কিভাবে। আসেন কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন যদি একটা উদাহরণ দেয় এরকম, যে বলতে পারি এরকম যে জাহিদের চাচা ঢাকা থাকেন। দেখেন আমি একটা বাক্য লিখেছি যে জাহিদের চাচা ঢাকা থাকেন। এই বাক্যে দেখেন আমি নামপদ বানিয়েছি জাহিদকে। আচ্ছা, আপনারা উত্তর করতে পারবেন যে এখানে জাহিদ, এই জাহিদটা কোন কারক? যে জাহিদের চাচা ঢাকা থাকেন, এই বাক্যে যে জাহিদ আছে, এই জাহিদটা কোন কারক? এটা কেউ কি বলতে পারবেন? এটা একটু উত্তর করুন, যে জাহিদের চাচা ঢাকা থাকেন, তাহলে জাহিদ এখানে কোন কারক? পারবেন অ্যান্সারটা করতে? একটু ট্রাই করে দেখেন তো, যে আপনি এর আগে যতটুকু কারক শিখেছেন বা যতটুকু জানা আছে সেইখান থেকে একটু ট্রাই করে দেখুন। ওকে, একটা উত্তর এসেছে কর্তৃকারক। আর কোনো উত্তর কি আসবে? ওকে, ঠিক আছে। আসেন এখানে একজন উত্তর করেছে কর্তৃকারক, তবে এইটা কর্তৃকারক না, এইটা কর্তৃকারক না। এইটা আসলে কোনো কারকের মধ্যেই পড়বে না, কোনো কারকের সংজ্ঞার মধ্যেই পড়বে না। কেন? দেখেন আমাদের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞা ছিল যে এরকম, যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। আমি আবার বলছি, যে নামপদের সাথে ক্রিয়াপদের সরি যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্কে কারক বলে। এই বাক্যের নামপদ কি? জাহিদ। এখন দেখেন এই বাক্যের ক্রিয়াপদ কি? যে জাহিদের চাচা ঢাকা থাকেন, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে থাকেন। এখন দেখেন এই যে থাকার কাজটা, এই থাকার কাজটা কি জাহিদ করছে না তার চাচা করছে? অবশ্যই জাহিদ তো ঢাকা থাকছে না, ঢাকা থাকছে কে? জাহিদের চাচা। তার মানে এই বাক্যে ক্রিয়াপদটা থাকের সঙ্গে জাহিদের কিন্তু কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কি আছে? না, সম্পর্ক নেই। সম্পর্ক আছে কার সঙ্গে? চাচার সঙ্গে থাকার সম্পর্ক আছে, জাহিদের সঙ্গে সম্পর্ক নেই।
এই জন্য আমরা জাহিদকে কোনো কারক বলবো না। এই যে এরকম প্রশ্ন আসলে আপনারা ভুল করে ফেলেন, এই জন্য আমি এরকম জাহিদ বা এরকম উদাহরণগুলোর একটা চমৎকার নাম দেই, তা হচ্ছে এইগুলোর নাম দিয়ে দেই আমি ক্ষতিকারক। কি কারক? ক্ষতিকারক। যে তোমরা কারক শিখছি, এই কারকগুলোর আমি নাম দিয়ে দেই যে ক্ষতিকারক। বুঝতে পেরেছেন? তার মানে দেখেন, আপনারা কারক শিখেছিলেন 6 প্রকার, আর আমি কারক শেখাই 7 প্রকার। কত প্রকার শেখাচ্ছি? 7 প্রকার। কি কি কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধীনকারক এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ক্ষতিকারক। কারণ কি, ক্ষতিকারক থেকে প্রশ্ন আসলেই আমরা মোস্ট অফ দ্য টাইমস ভুল করে ফেলি। এখন দেখেন, এই ক্ষতিকারকের একটা ব্যাকরণিক নাম আছে। কি আছে? এই ক্ষতিকারকের ব্যাকরণিক নাম আছে। এই ক্ষতিকারকের ব্যাকরণিক নাম হচ্ছে সম্বন্ধ পদ। কি পদ? এই ক্ষতিকারকের ব্যাকরণিক নাম হচ্ছে সম্বন্ধ পদ। কেন সম্বন্ধ পদ বলছি? কারণ দেখেন, চাচার সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে, চাচা কারক, কিন্তু চাচার সঙ্গে জাহিদের সম্পর্ক আছে। চাচার সঙ্গে জাহিদের সম্পর্কটাই হচ্ছে সম্বন্ধ। আব্বা, আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন দিব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তার মানে দেখেন, আপনারা কারক পদের 6 প্রকার, কিন্তু আমি কারক পড়াই 7 প্রকার। ঠিক আছে? আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কারকটা আছে তা হচ্ছে ক্ষতিকারক। আসেন ক্ষতিকারকের আরো একটা উদাহরণ দিই যেন বুঝতে সুবিধা হয়। ঠিক দেখেন, একই ভাবে যদি বলি যে, বলতে পারি যে জাহিদের বন্ধু সাজিদ পালিয়ে গিয়ে বিয়ে করেছে। পালিয়ে গিয়ে বিয়ে করেছে। দেখেন, এখন যদি আমি আন্ডারলাইনটা করি জাহিদের নিচে, কারণ আন্ডারলাইন করেছি জাহিদের নিচে, বলেছে কিন্তু জাহিদের বন্ধু সাজিদ পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এই বাক্যে জাহিদ কোন কারক? একটু উত্তর কোনটা দেখি, যে এই বাক্যে যে জাহিদ আছে, এই জাহিদটা কোন কারক? ওকে, একটু ঝটপট উত্তর কোন দেখি, যে এখানে যে জাহিদ আছে, এই জাহিদ এটা কোন কারক হবে? যে জাহিদের বন্ধু সাজিদ পালিয়ে গিয়ে বিয়ে করেছে। যদি এটা বুঝতে পারেন, তাহলে কারকের প্রায় 40% আপনার বোঝা হয়ে যাবে। মানে কিভাবে কারক নিরূপণ করতে হয়, কিভাবে বের করতে হয়, এটা বুঝতে পারবেন যদি এইটুকু বুঝতে পারেন। ওকে, সাগর ভাই উত্তর করেছেন, উনি চমৎকার উত্তর করেছেন, যা আমাকে খুব মানে আনন্দ দিয়েছে, বিষয়টা ভালো লেগেছে। ওকে, তার মানে দেখেন, এই বাক্যের আগে আমরা ক্রিয়ার দিকে নজর দিব। কারণ দেখেন, আমাদের কারকের সংজ্ঞাটাই ছিল যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক করে। আবার বলছি যে কারকের যে বেসিক বা মেইন যে সংজ্ঞাটা ছিল এরকম, যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কি বলে? কারক বলে। এখন এখানে দেখেন, এখানে ক্রিয়াপদ কি? এখানে কিন্তু পালিয়ে গিয়ে, এগুলো ক্রিয়াপদ না, ক্রিয়াপদ হচ্ছে বিয়ে করা, এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর বাক্যের আমরা অসমাপিকা ক্রিয়ার দিকে তাকাবো না। একটা বাক্যে যখন কারক নিরূপণ করতে দেখবো, তখন দেখবো যে ওই বাক্যের সমাপিকা ক্রিয়া কোনটি বা মেইন ক্রিয়া কোনটি। ওকে, এখন দেখেন, এই বাক্যের মেইন ক্রিয়াটা কি? যাদের বাক্য সম্পূর্ণ হচ্ছে বিয়ে করেছে। এখন বিয়ে করার কাজটা কে করেছে? দেখি, জাহিদ বিয়ে করেছে না সাজিদ বিয়ে করেছে? দেখেন, বিয়েটা কি করছে? সাজিদ বিয়ে করছে না জাহিদ বিয়ে করেছে? অবশ্যই সাজিদ বিয়ে করছে। তাহলে বিয়ের যাবতীয় সুখ শান্তি দুঃখ কষ্ট ভোগ সব করবে কে? সাজিদই করবে, তাই না? জাহিদ কি এদিকে আসবে না? তাহলে দেখেন, আমার বেসিক বিষয় হচ্ছে যে ক্রিয়ার সঙ্গে জাহিদের কোনো সম্পর্ক নেই, কিন্তু যার সাথে ক্রিয়ার সম্পর্ক আছে তার সঙ্গে জাহিদের সম্বন্ধ আছে। কি সম্বন্ধ? বন্ধু সম্বন্ধ। আর এইটাকে আমরা সাধারণত আমি আদর করে বলি ক্ষতিকারক, আর ব্যাকরণিকরা আরো সুন্দর করে নাম দিয়েছে সম্বন্ধ পদ। কি দিয়েছে? সম্বন্ধ পদ। অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকলে কারক হবে, আর সম্পর্ক না থাকলে আমরা তাকে বলবো সম্বন্ধ পদ। একটু আমাকে জানাবেন যে আপনারা সম্বন্ধ পদটা কি বা কিভাবে হয়, এইটুকু বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে, একটু আমাকে জানান যে সম্বন্ধ পদটা বুঝতে পেরেছেন কিনা। একটু আমাকে জানাবেন যে সম্বন্ধ পদের বিষয়টা আপনারা ক্লিয়ার কিনা।
হ্যাঁ, মীরা মঞ্জিলা কমেন্ট করেছেন যে ক্ষতিকারক। আর মীরা মঞ্জিলা আপু আমাকে মানে মেসেজ দিয়ে রেখেছেন হয়তোবা, আমি মেসেজটা অবশ্যই এখনো সিন করি নাই, আজকে ইনশাল্লাহ সিন করে ফেলবো, ঠিক আছে। উনি এর আগের একটা ক্লাসেও বলেছিলেন। ওকে, ইমরান হোসেন বলছেন যে ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, আর ইয়াসির বলছেন যে আন্ডারস্টুড স্যার ইমরান হোসেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা আমার সঙ্গে কমিউনিকেশন বাড়িয়ে দিয়েছেন একটুক্ষণের মধ্যেই। এবার আমরা কারকের প্রকারভেদ শিখবো। দেখেন, কারকের প্রকারভেদ নিয়ে একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, যে এখানে প্রকারভেদ বিশিষ্ট ভাষা বিজ্ঞানী বা ব্যাকরণবিদরা বিশেষভাবে এটাকে ব্যাখ্যা করেছেন। ক্লাস 9-10 যে একদম নতুন যে ব্যাকরণ বইটা দিয়েছে এবছরে, এখানে আমি যতদূর জেনেছিলাম বা দেখেছি, যেখানে কারকের প্রকারভেদ 4 প্রকার দেওয়া আছে। আবার দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, আমার অতি শ্রদ্ধেয় অতি প্রিয় এই রবীন্দ্রনাথ ঠাকুর ভদ্রলোকের মতে কারক হচ্ছে 5 প্রকার। কত প্রকার? 5 প্রকার। আর বেশিরভাগ ভাষাবিজ্ঞানী বা ব্যাকরণবিদের মতে কারক হচ্ছে 6 প্রকার। দেখেন, শ্রদ্ধেয় রবি ঠাকুর সম্প্রদান নামে যে কারক আছে, এই কারকটাকে উনি কারকই মনে করেন নি। কেন কেন কারণ কারণ কারক মনে করেন না করার বড় কারণ হচ্ছে যে যে উনি থিঙ্ক করেন বা উনি ভাবেন যে পৃথিবীতে কোনো দানই সম্প্রদান না, এখানে অবশ্যই কোনো না কোনো ভাবে স্বার্থ জড়িত আছে, এই জন্য সম্প্রদান কারক বলে দুনিয়ায় কোনো কারক নেই। আবার কিছু কিছু ব্যক্তি ভেবেছেন না, মানুষ কিছু কিছু দান করে স্বার্থ ছাড়াই, সেটা ইহলৌকিক হোক বা পরলৌকিক হোক, যে কোনো প্রকার স্বার্থই থাকে না, জাস্ট দান করা হয়। তবে পরবর্তীতে ভাষাবিজ্ঞানীরা এই সম্পাদন কারক আরো কিছু কথা বলেছে, ওইগুলো আমি যখন সম্পাদন কারক পর্ব তখন বলবো। এখন আপাতত বেসিক আকারে আমরা প্রকারভেদ শিখি। খাতায় ঝটপট লিখে ফেলুন যে কারক মোট হচ্ছে 6 প্রকার। মোট কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর শিখ দেখবো, তা হচ্ছে কর্তৃকারক। কি কারক শিখবো? এক নম্বর শিখবো হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার আসেন যে কর্তৃকারক কাকে বলে। কর্তৃকারক হচ্ছে একটা বাক্যে ক্রিয়া মাস্ট থাকবেই, ক্রিয়া ছাড়া বাক্য কখনোই সম্ভব হবে না, তাই না? এখন দেখেন, বাক্যের যে ক্রিয়াটা সম্পাদন করবে আমরা তাকেই বলি কর্তৃকারক। যেমন দেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই, যদি বলি যে মীরা মঞ্জিল আপুকে দিয়ে দিচ্ছি, বলেন যে মীরা ফুল তোলে। ওকে, আমি কি লিখেছি? লিখেছি যে মীরা ফুল তোলে। দেখেন, প্রথম যে উদাহরণগুলো দিয়েছিলাম তখন বলেছিলাম, যখন আপনি কারক নিরূপণ করবেন তখন ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে আপনাকে ওই বাক্যের ক্রিয়াপদ নির্ণয় করা। এখানে ক্রিয়াপদ কি আছে? তোলে। ওকে, এখন তোলার কাজটা কে করছে? তোলার কাজটা করছে কি? মীরা। তাহলে দেখেন, এই ক্রিয়াটা যে সম্পাদন করবে আমরা তাকেই বলছি কর্তৃকারক। তাহলে সেই দৃষ্টিতে এখানে মীরা হচ্ছে কর্তৃকারক। ওকে, আবার দেখেন, যদি বলি এরকম যে মোহনা মালা গাথে। ওকে, যদি বলি যে মোহনা মালা গাথে, এই বাক্যের ক্রিয়াপদ কি? খুবই সহজ। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে গাথে। ওকে, এখন দেখেন, এই গাথে ক্রিয়ার সঙ্গে অবশ্যই মোহনার সম্পর্ক আছে, কারণ কাজটা সম্পাদন কে করছে? মোহনা করছে। আর যেহেতু কাজটা যে করবে বা যে করে আমরা তাকে বলি কর্তৃকারক, সেই দৃষ্টিতে মোহনা হচ্ছে কর্তৃকারক। মোহনা কোন কারক? কর্তৃকারক। আশা করছি বুঝতে পেরেছেন, খুবই সহজ বিষয়। এইখানে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন, নাহলে আমি পরবর্তী স্টেপে যাব। ওকে, ঠিক আছে, পেরেছেন। তার মানে দেখেন, এখন আমরা এই কর্তৃকারকের একটু প্রকারভেদ দেখব। এই কর্তৃকারক হচ্ছে আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। দেখেন, কর্তৃকারক প্রথম হচ্ছে কর্তৃকারক। এই কর্তৃকারকের প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। কাজের উপর ভিত্তি করে কর্তৃকারককে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে মুখ্য কর্তা। এক নম্বর কি কর্তা? মুখ্য কর্তা। অনেকে আবার আবেগে মূর্খ কর্তা লিখে ফেলেন, আসলে মূর্খ কর্তা হবে না, এটা মুখ্য কর্তা হবে। তবে যদিও দেশে মূর্খের সংখ্যা বা মূর্খ কর্তার সংখ্যা বেড়ে যাচ্ছে, এই হিসেবে একটা কারক দেখা যায়, তাই না? ওকে, ঠিক আছে। আসেন, মুখ্য কর্তাকে, যখন কোনো একটা কাজ কোনো ব্যক্তি বা কেউ যখন নিজের মতো কোনো প্রাণী, কাজ বেসিক্যালি প্রাণীরাই করবে, আর প্রাণীগুলিকে আমরা কর্তৃকারক হিসেবে ধরে নিব। যখন কোনো প্রাণী নিজের কাজটা নিজেই করবে, কারো কোনো সাহায্য ছাড়া, কোনো প্ররোচনা ছাড়া বা কোনো আদেশ নিষেধ ছাড়া, আমরা সেগুলোকেই বলছি মুখ্য কর্তা। যেমন দেখেন, যদি বলি এরকম যে বলতে পারি যে মোহনা ভাত রাধে।
ওকে, দেন কি বললাম যে মোহনা ভাত রাধে, এ বাক্যের ক্রিয়া হচ্ছে রাধে, রাধার কাজটা কে করছে? মোহনা করছে, নিজের কাজ নিজেই করছে। অথবা এই বাক্যে কোনো প্রকার মানে আদেশ আছে যে কেউ কি মোহনাকে বলছে যে ভাত রাধো, বা কোনো নিষেধ আছে যে ভাত রাধা যাবে না, এরকম কোনো প্ররোচনাও নেই, আদেশ নিষেধ নেই। তখন এই বাক্যে যে কর্তাটা থাকবে, এই কর্তাটাকে আমরা বলছি মুখ্য কর্তা। ঠিক আছে, ঠিক একইভাবে যদি বলি এরকম যে লিখন উপন্যাস পড়ে, ওকে, যদি লেখা হয় যে লিখন উপন্যাস পড়ে, এই বাক্যের ক্রিয়াপদ কি? পড়ে। পরের কাজটা কে করছে? লিখন, নিজের পড়া নিজে পড়ছে, কোনো অনুপ্রেরণা নেই, কোনো প্ররোচনা নেই, কোনো সাহায্য সহযোগিতা নেই। দ্যাটস ওয়াই এই যে লিখন আছে, এই লিখন কর্তৃকারক কেমন কর্তা? মুখ্য কর্তা। কেমন কর্তা? মুখ্য কর্তা। আশা করছি মুখ্য কর্তার কাহিনী বুঝতে পেরেছেন। ওকে, ঠিক আছে। মোবাশির লিখন আপু বলছেন যে মোহন হচ্ছে মুখ্য কর্তা, ঠিক আছে। আর ইমরান হাসান বলছেন যে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, মুখ্য কর্তা শেষ। এখন আমরা যা শিখবো তা একসঙ্গে শিখবো। আমরা দুইটা কর্তা একসঙ্গে শিখবো, একটা হচ্ছে প্রযোজক কর্তা, আর একটা হচ্ছে প্রযোজ্য কর্তা। খাতায় লিখে ফেলেন যে প্রযোজক কর্তা ভার্সেস প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা ভার্সেস প্রযোজ্য কর্তা। দেন কি লিখেছি? লিখেছি যে প্রযোজক কর্তা ভার্সেস প্রযোজ্য কর্তা। এখানে আমরা দুইটা কর্তা একসঙ্গে শিখবো, তাহলে আপনারা লিখতে পারেন যে 2-3 নম্বর। ওকে, আসেন একটা উদাহরণ দেই, সবচেয়ে কমন উদাহরণ দেই যা আপনারা খুব ভালো করেই পারেন। যদি বলি এরকম যে মা শিশুকে চাঁদ দেখায়। দেন কি লিখেছি? লিখেছি যে মা শিশুকে চাঁদ দেখায়। এই বাক্যে ক্রিয়াপদটা দেখেন, ক্রিয়াপদটা হচ্ছে দেখায়। দেখেন এই যেখানে ক্রিয়াপদটা আছে, এই ক্রিয়াপদ কিন্তু দুজনের সহযোগিতায় হয়। দেখেন এখানে যে ক্রিয়াপদটা আছে, এই ক্রিয়াপদটা দুজনের সহযোগিতায় হয়, একা একা হয় না। দেখেন এই দেখানোর কাজটা কেউ একজন করিয়ে নিচ্ছে, দেখানোর কাজটা করে নিচ্ছে কে? মা। আর বেসিক্যালি কাজটা বর্তায় কার উপরে? শিশুর উপরে। তার মা শিশুকে চাঁদ দেখে মানে কি? মা শিশুকে চাঁদের দিকে তাকে দেখতে বলছে বা দেখার জন্য অনুপ্রেরণা দিচ্ছে, তাই না? শিশুর চাঁদ দেখার অনুপ্রেরণা কে? মা আছে। দেখেন এরকম কোন বাক্য থাকলে একজন কাজ করিয়ে দিবে, করানোর জন্য সাহায্য করবে, একজন কাজটা করবে, এরকম বাক্যের যে ক্রিয়া থাকে আমরা এই ক্রিয়াটাকে বলি প্রযোজক ক্রিয়া। তাহলে এখানে মা শিশুকে চাঁদ দেখায়, এই যে দেখাই ক্রিয়াটা আছে, এই ক্রিয়ার নামটা হচ্ছে প্রযোজক ক্রিয়া, মাথায় রাখবেন। ওকে, এখন দেখেন কাজটা বেসিক্যালি যে করিয়ে নিবে বা কাজটা যার প্রেরণায় বা প্ররোচনা হবে, আমরা তাকে ধরে নেব ডিরেক্টর। তাকে ধরে নেব কি? ডিরেক্টর। আর কাজটা যার উপরে বর্তায় বা যাকে কাজটা বেসিক্যালি করতে হবে তাকে ধরে নেব অ্যাক্টর। কি ধরবো? অ্যাক্টর। ওকে, তাহলে যে বাক্যে অ্যাক্টর এবং ডিরেক্টর কম্বিনেশন থাকে সেই বাক্যের ক্রিয়াটাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। আর যে কাজটা করে নিবে ডিরেক্টর, ডিরেক্টরকে বলি আমরা প্রযোজক কর্তা, আর শিশুকে বলছি আমরা প্রযোজ্য কর্তা। বলেন এইটুকু বুঝতে পেরেছেন কি পারেননি? এটা কি ক্লিয়ার সবাই? একটু আমাকে জানাবেন যে এইটুকু বুঝতে পেরেছেন কি পারেননি। হ্যাঁ, ক্রিয়াপদ হচ্ছে দেখায়, এই ক্রিয়াটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। একটু আমাকে জানাবেন, বাকি যারা আছেন কিছু নাকি বলেছিলেন, কমেন্ট করছিলেন, তারা একটু জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। তুলনামূলক সহজ, তারপরেও একটু জানাবেন যে এটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, লিখনো বলছে ক্লিয়ার। বাকিগুলোর কি অবস্থা যারা দেখছেন এই মুহূর্তে? ওকে, মনির হোসেন বলছে, কবির বলছেন যে স্যার আরেকবার আসেন, এটা একটু ফানি টাইপ করে বোঝাই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, মাঝে মাঝে সহজ জিনিস ভালো জিনিস মাথায় ঢোকে না, যখন একটু অন্যভাবে বোঝানো হয় তখন ঢোকে। আর এগুলোকে জাস্ট ফান হিসেবে নেবেন, সিরিয়াস ভাবে কোনোভাবেই নেবেন না। ঠিক আছে, একটা উদাহরণ দিলাম, দেখেন উদাহরণ দিলাম কি যে জইল্লা চাকিব কানরে নাচায়। দেন বাক্য কি দিয়েছি? যে জইল্লা চাকিব খানরে নাচায়। আপনারা বলতে পারবেন যে এই বাক্যে জইল্লাকে আর চাকিব খানকে, দেখি আপনারা কেমন এই বিষয়গুলো জানা আছে বা জানাশোনা আছে, একটু আমাকে জানাবেন যে জইল্লা দ্বারা কাকে বোঝাতে চেয়েছি আর চাকিব খান দ্বারা কাকে বোঝাচ্ছি।
আর এই উদাহরণটা জাস্ট ফান হিসাবে দেওয়া, এগুলোকে কখনোই সিরিয়াসলি নেবেন না। ওকে, অলরেডি কমেন্ট করেছেন যে কুমকুম, জি স্যার। মনির বলছে বুঝছি স্যার, ওকে থ্যাংক ইউ। মীরা মঞ্জিলা বলছে ক্লিয়ার, তার মানে এতক্ষণ পরে কমেন্ট দেখতে পাচ্ছি। আমি কথা বলছি প্রায়, এই কথা প্রশ্ন করেছি প্রায় 1 মিনিট আগে, 1 মিনিট পরে লাইভটা শো হচ্ছে। সেই দৃষ্টিতে জুমে ক্লাস না খুব ভালো, জুমের সঙ্গে সঙ্গেই সব কমিউনিকেশন হয়। ওকে ঠিক আছে, আপনারা উত্তর করতে থাকুন, এরপরে আমি উত্তর দিচ্ছি। দেখেন জৈল্লাদরা সাধারণত বোঝাতে চেয়েছে যে জ্বলন্ত খলিল, সরি জ্বলন্ত খলিল না, ওর নাম হচ্ছে অনন্ত জলিল। উনি নিজেকে মানে প্রকাশ করেন যে আনন্তা জলিল। ওকে, আর এখানে যে শাকিব খান, শাকিব খান বলতে বোঝাতে চেয়েছে যে এখানে আমাদের নাম্বার 1 এখনকার মানে বাংলা সিনেমার এখন নাকি নাম্বার 1 হিরো। যাই হোক, সেই কিং খান শাকিব খানের কথা বলা হচ্ছে। এখন দেখেন বাক্যটা যেরকম যে জৈল্লা শাকিব খানের না চায়, এই বাক্যের ক্রিয়াপদটার দিকে মানে আমরা লক্ষ্য রাখবো। বারবার বলেছি যখনই কারো নির্ণয় করতে যাবো তখন ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে ক্রিয়ার দিকে লক্ষ্য রাখা। কার দিকে লক্ষ্য রাখা? ক্রিয়ার দিকে লক্ষ্য রাখা। ক্রিয়া হচ্ছে নাচায়, এই নাচাই ক্রিয়াটা কিন্তু দুজনের উপর ডিপেন্ডেন্ট। তার মানে কি একজন নাচাচ্ছে আরেকজন নাচতেছে। ক্রিয়াটা কি? যে একজন নাচতেছে আরেকজন নাচাচ্ছে। দেখেন নাচানোর কাজটা করে নিচ্ছে কে? নাচানোর কাজটা করে নিচ্ছে কে? জৈল্লা। সেই দৃষ্টিতে জৈল্লা বা জলিল হচ্ছে ডিরেক্টর, আর বেসিক্যালি নাচটা বর্তাকার উপরে শাকিব খানের উপরে। শাকিব খান হচ্ছে অ্যাক্টর, অ্যাক্টর আর ডিরেক্টর থাকে, ওই বাক্যের ক্রিয়াটাকে আমরা বলি প্রযোজক ক্রিয়া। আর এই যে কাজটা করবে ডিরেক্টর, ডিরেক্টরকে বলি আমরা প্রযোজক কর্তা। ডিরেক্টরকে বলি আমরা প্রযোজক কর্তা, আর অ্যাক্টরকে বলছি আমরা প্রযোজ্যকর্তা। কি বলছি? প্রযোজ্যকর্তা। ঠিক একইভাবে যদি প্রশ্ন করি মা শিশুকে চাঁদ দেখায়, সরি এটা তো হয়ে গেল। যদি শিক্ষক ছাত্রকে পড়ায়, তাহলে শিক্ষক হচ্ছে ডিরেক্টর, ছাত্র হচ্ছে অ্যাক্টর। ওকে, আশা করছি পারবেন, আর কোনো প্রবলেম নেই। এরপরেও যদি প্রবলেম থাকে তাহলে একটু জানান, আমি সলভ করে দিচ্ছি। ওকে, লাস্ট ওয়ান, 4 নাম্বার। 4 নম্বর হচ্ছে ব্যতিহার কর্তা। কি কর্তা? ব্যতিহার কর্তা। আসেন, ব্যতিহার কর্তা দ্বারা কি বুঝি? ব্যতিহার কর্তা দ্বারা বুঝি যে একটা বাক্যে ক্রিয়া তো থাকবেই, তবে মজার বিষয় হচ্ছে এটা অনেকটা প্রযোজক ক্রিয়ার মতো, কিন্তু প্রযোজক না হলে তো প্রযোজকের মধ্যে দেওয়া যেত। দেখেন এখানে ক্রিয়াটা থাকবে প্রযোজক ক্রিয়ার মতো থাকবে, কিন্তু আসলে প্রযোজক ক্রিয়া না। এই বাক্যেও ক্রিয়া পাবো একটা, কর্তা পাবো দুইটা। কিন্তু মজার বিষয় হচ্ছে দুইটা কর্তা একই কাজ একই সঙ্গে করবে, কিন্তু কেউ কারোর জন্য প্ররোচনা দিবে না বা কেউ কাউকে সাহায্য করবে না। এরকম কাজগুলোকে আমরা, এরকম উদাহরণগুলোকে আমরা যে কর্তাগুলো পাবো সেই কর্তাগুলোকে ব্যতিহার কর্তা বলবো। যেমন দেখেন যদি বলি এরকম যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। কি লিখেছি? লিখেছি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এখন দেখেন এই বাক্যে ক্রিয়াপদ কি? খায়। খাওয়ার কাছে কি করছে? দুজন করছে, বাঘেও খাচ্ছে মহিষও খাচ্ছে। কিন্তু এই বাক্যে কি কোনোভাবে লেখা আছে যে বাঘ বলতেছে আমি যেভাবে জল খাই তুমি ঠিক সেভাবে জল খাও, বা কোনোভাবে প্ররোচনা দেওয়া আছে? না। তখন আমরা এই দুইটা পদকে একসঙ্গে বাঘে এবং মহিষে, এই দুটাকে বলছি ব্যতিহার কর্তা। ঠিক একইভাবে বলতে পারি এরকম যে রাজায় রাজায় লড়াই উলু খাগড়ার প্রাণান্ত। তার মানে যুদ্ধ হয় রাজার মধ্যে, তার মানে রাজা লড়াইটা হচ্ছে, দুজন দুজনের মতো করে যুদ্ধ করছে একই সঙ্গে। এই রাজা হচ্ছে ব্যতিহার কর্তা। আর উলু খাগড়ার প্রাণান্ত মানে কি? যে নিরীহ প্রজা বা নিরীহ সৈনিকদের জীবনটা চলে যায়। ওকে, এই হলো ব্যতিহার কর্তা। আর এইটার মাধ্যমে কর্তৃকারক শেষ হয়ে গেল। এখন আমরা যে কারক নিয়ে আলোচনা করব তা হচ্ছে কর্মকারক। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, তন্ময় হোসেন হৃদয়ে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ ভাইয়া। এবার আসেন আমরা শিখব কর্মকারক। কর্মকারক কি? একটা বাক্যে ক্রিয়া যার উপর আশ্রয় করে সম্পাদিত হয় আমরা তাকে বলি কর্মকারক। আবার বলছি, একটা বাক্যে ক্রিয়া যার উপর আশ্রয় করে সম্পাদিত হয় আমরা তাকে বলছি কি কারক? কর্মকারক। ওকে, যেমন আসেন কিছু উদাহরণ দিচ্ছি। যেমন দেখেন যদি বলি এরকম যে মোহনা বই পড়ে। কি লিখেছি? লিখেছি যে মোহনা বই পড়ে। আর এই বাক্যের ক্রিয়াপদটা হচ্ছে পড়ে। পড়ার কাজটা কি করছে? মোহনা নিজের পড়া নিজে পড়ছে, এই জন্য কর্তৃকারক। কেমন কর্তা? মুখ্য কর্তা। ব্যাস, ঝামেলা শেষ। এখন থেকে পড়া ডিপেন্ডেন্ট কার উপরে? বইয়ের উপরে। বই ছাড়া কি সে কিছু পড়তে পারতো? অথবা
কর্মকারক সিনাটা শর্টকাট টেকনিক হচ্ছে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এখানে যে পরে কি পরে উত্তর যা পাওয়া যাবে তা হচ্ছে কর্মকারক। এভাবে প্রায় বেশিরভাগই কর্মকারক খুঁজে পাওয়া যায়, তো মাঝে মাঝে আবার প্যাঁচও লাগিয়ে দেয়। ঠিক আছে, আবার দেখেন যদি বলি এরকম যে কি বলতে পারি, বলতে পারি যে তিনা, বলি যে ত্রিনা মালা গাথে। খুবই সিম্পল উদাহরণ, আগের উদাহরণ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে যে ত্রিনা মালা গাথে। এখন এই বাক্যে ক্রিয়া হচ্ছে গাথে, গাথার কাছে কি করছে ত্রিনা, ত্রিনা নিজের মালা নিজের গাঁথতে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এই গাথাটা ডিপেন্ডেন্ট কার উপরে, মালার উপরে। মালা ছাড়া কি সে কিছু গাঁথতে পারতো? অবশ্যই না। সেই সুবাদে মালাটা হচ্ছে আমাদের কর্মকারক। কি কারক? কর্মকারক। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা কর্মকারকের প্রকারভেদ শিখব। এই যে কর্মকারক আছে, এই কর্মকারক 4 প্রকার। কয় প্রকার? আমাদের এই যে কর্মকারক আছে, এই কর্মকারক হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। নামটাই বড় কিন্তু সবচেয়ে সহজ। 1 নম্বর হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। খাতায় ঝটপট লিখে ফেলুন যে সকর্ম ক্রিয়ার কর্ম। শিক্ষক ছাত্রকে বেতায়, এইটা কি করতি? 100% করতি। অনেকেই আবেগে লিখে ফেলেন যে শিক্ষক ছাত্রকে বেতায়, এটা হচ্ছে মানে প্রযোজককর্তা এবং হচ্ছে প্রযোজ্যকর্তার মধ্যে পড়বে না। শিক্ষক ছাত্রকে বেতায়, শিক্ষক হচ্ছে মুখ্যকর্তা, ছাত্র হচ্ছে কর্মকারক। ঠিক আছে, ওকে। সকর্ম ক্রিয়ার কর্ম কি দেখেন, যদি বলি এরকম যে আমি বই পড়ি অর্থাৎ ভাত খাই। খুবই সিম্পল উদাহরণ, আমি ভাত খাই। ওকে, এখন দেখেন এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খাই। ক্রিয়াপদ কি? খাই। খাওয়ার কাজটা কি করছে? আমি খাচ্ছি। আমি কোন কারক? কর্তৃকারক। কেমন কর্তা? মুখ্যকর্তা। এখন দেখেন এই খাওয়াটা ডিপেন্ড করার উপরে, ভাতের উপরে। তুমি কি ভাই লিখছে? আহা, ওকে, ভাত খাই। এখন দেখেন খাওয়াটা ডিপেন্ড হচ্ছে ভাতের উপরে। তার মানে দেখেন এই বাক্যে কি আছে? কর্ম আছে। যখনই দেখবেন যে একটা বাক্যে কর্ম থাকে, যখনই একটা বাক্যে কর্ম থাকে, তখন সেই ক্রিয়াটাকে, এই ক্রিয়াটা তখন হয়ে যায় সকর্ম ক্রিয়া। যে ক্রিয়ার কর্ম থাকে, আমি আবার বলছি একবারে, আপনার কিন্তু হচ্ছে ক্রিয়াপদেরও কিন্তু অনেকটা ডিভিশন হয়ে যাচ্ছে। যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলছে সকর্ম ক্রিয়া। তার মানে এই খাই হচ্ছে ক্রিয়া, এই খাই কি আছে? কর্ম আছে, তার মানে এটা হচ্ছে সকর্ম ক্রিয়া। ঠিক আছে, যেহেতু এটা কর্মকারক, এটার নাম কি? কর্মকারক। তাই নামটা বলবো, আর কর্মটা হয় ক্রিয়ার কর্ম, হয় কর্তার কর্ম না। সেই দৃষ্টিতে বলছি যে সকর্ম ক্রিয়ার কর্ম। জাস্ট ভাবটাই হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। অর্থাৎ সিম্পল যে উদাহরণগুলো পাবেন, যেখানে দেখবেন যে একটা ক্রিয়া আছে, কর্তা 2-3টা থাকতে পারে, এই ক্রিয়ার কর্ম একটাই, তাকে আমরা বলছি সকর্ম ক্রিয়ার কর্ম। নামটাই জাস্ট বড়, কিন্তু বিষয়টা খুবই সিম্পল। এর আগের যে উদাহরণগুলো ছিল, এর আগের যে উদাহরণগুলো ছিল, সেই উদাহরণগুলো দিকে যদি একটু নজর রাখেন, তাহলে দেখতে পারবেন যে বলতে পারি যে আমি ভাত রাঁধি বা আমি মালা গাঁথি। এই বাক্যে কিন্তু এই মালাগুলো হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম। কি হবে? সকর্ম ক্রিয়ার কর্ম। খুব সহজ বিষয়। এরপরে 2 নম্বর দেখেন, 2 নম্বর হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। 2 নম্বর হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। আসেন, প্রযোজক ক্রিয়ার কর্ম বলতে কি বুঝি? দেখেন, প্রযোজক ক্রিয়ার কর্ম বলতে বুঝছি যে কি, যে এই যে কিছুক্ষণ আগে আমরা প্রযোজক ক্রিয়া দেখলাম, এই প্রযোজক ক্রিয়ার কর্ম থাকলে আমরা তাকে প্রযোজক ক্রিয়ার কর্ম বলতে পারি। যেমন কি, মা শিশুকে চাঁদ দেখায়। একটু ঝটপট চলে, মানে আগাই নেই, নাহলে দেখবেন যে কারো শেষ করতে করতে রাত 9টা বাজিয়ে ফেলেছি। আবার 9টা থেকে আবার একটা ক্লাস, কোনো বিরতি পাবো না। আর আপনারা এতক্ষণ ধরে ক্লাস করতেও বিরক্তি লাগবে। সেই শুরু করেছি 6:40-এর দিকে ক্লাস শুরু হওয়ার কথা, শুরুতে একটু লেট হয়েছে, 45 বা 50 বেজে গেছে। অলরেডি 1 ঘন্টা ক্লাস ডান। ওকে, এবার আসেন আপনার সঙ্গে মুখোমুখি শেষ করে দিচ্ছি, যতদূর আগ্রহ যায়। দেখেন এখানে প্রযোজক ক্রিয়ার কর্ম কি? যে বাক্যে ক্রিয়াটা থাকবে প্রযোজক ক্রিয়া, যদি প্রযোজক ক্রিয়া পান আর সেখানে যদি কোনো কর্ম খুঁজে পান, তাহলে চোখ বন্ধ করে তা দেবেন প্রযোজক ক্রিয়ার কর্ম। যেমন দেখেন, যদি বলি মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে দেখায় হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর চাঁদটা হচ্ছে কর্মকারক। ক্রিয়াকে প্রসঙ্গে দেখায়, কি দেখায়? চাঁদ দেখায়, তার মানে চাঁদ হচ্ছে কর্মকারক। এই চাঁদটাকে আমরা বলছি প্রযোজক ক্রিয়ার কর্ম। আবার দেখেন, যদি বলি এরকম যে শিক্ষক ছাত্রকে বই পড়ায়, কি পড়ায়? শিক্ষক ছাত্রকে বই পড়ায়। এই বাক্যে বই
হচ্ছে কর্মকারক আর পরায় হচ্ছে প্রযোজক ক্রিয়া, আর এই জন্য আমরা এটাকে বলছি যে প্রযোজক ক্রিয়ার কর্ম। ঠিক আছে, ওকে, এরা পারবেন। এরপর আসেন সমধাতুজ কর্ম। আপনারা কি বুঝতে পেরেছেন? একটু কমেন্টটা চেক করি। না না, ওটা আবেগে ভুল করে ফেলেছিলাম যে ভাই খায় হয়ে গেছে, আসলে হবে ভাত খাই, ওটা আমি পরে কারেকশন করেও দিয়েছি। ঠিক আছে, ওকে। আসলে সমধাতুজ কর্ম বলতে কি বুঝি? সমধাতুজ কর্ম বলতে বুঝি যে একটা বাক্যের ক্রিয়াপদ যা থাকবে, ক্রিয়াপদটা তো অবশ্যই কোনো না কোনো ধাতু থেকে উৎপন্ন, মাস্ট ধাতু, এবং কর্মপদটাও দেখবো যে একই রকম ধাতু থেকে উৎপন্ন। অর্থাৎ যে বাক্যের ক্রিয়াপদ এবং কর্মপদ বা কর্মকারক, যে বাক্যের ক্রিয়াপদ এবং কর্মকারক একই ধাতু থেকে উৎপন্ন, আমরা তাকেই বলছি কি কারক বলেন তো? তাকেই বলছি সমধাতুজ কর্ম। যেমন দেখেন, যদি বলি এরকম যে আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি, সিম্পলি যদি বলি আমি বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি হচ্ছে ক্রিয়া, এই ঘুমিয়েছি ক্রিয়ার ধাতু কি? ঘুম ধাতু। আবার এই ঘুমিয়েছি এই মানে ক্রিয়ার কর্ম কি? ঘুম। তাহলে ঘুমটাও ঘুম থেকে এসেছে। ক্রিয়ার এবং কর্ম দুইটার ধাতুই এক, এই জন্য আমরা এই কর্মকারককে বলছি সমধাতুজ কর্ম। অথবা বলতে পারি যেরকম যে মোহনা বিস্ময়ের হাসি হাসলো। কি লিখেছি? দেখেন, লিখেছি যে মোহনা বিস্ময়ের হাসি হাসলো। এই বাক্যের ক্রিয়া কি? হাসলো, তাই না? এই বাক্যের ক্রিয়া কি? হাসলো। এই হাসলো ক্রিয়ার ধাতু কি? এই হাসলো ক্রিয়ার ধাতু হচ্ছে হাস। আর এই বাক্যের কর্ম হচ্ছে কি? হাসি। কারণ কি? এই হাসলো ডিপেন্ড করে হাসির উপর ডিপেন্ডেন্ট, আর বাক্য যার উপর আশ্রয় করে, সরি, ক্রিয়া যার উপর আশ্রয় করে সম্পাদিত হয় তাকে বলি কর্মকারক। এই হাসি কি? কর্মকারক। এই হাসির আশ্রয় করে থেকে হাস থেকে, তার মানে দুটারই ধাতু কি? হাস। হাস কোন ধাতু মনে আছে? ধাতু পরিশ্রম। হাস হচ্ছে বাংলা ধাতু। কাট কাট জান্নাস আক্কর কিন খ খা গর ঘস বাদ বুঝ থাক শুন রাখ হাঁস দেখ ধর পর, সেই হাঁস। ওকে, তার মানে দেখেন এই হাঁস দুটাই একই রকম জায়গা থেকে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এই যে কর্মকারকটা আছে, এই কর্মকারকটাকে বলছি আমরা সমধাতুজ কর্ম, কারণ ক্রিয়া আর কর্ম এক জায়গা থেকে উৎপন্ন। সবাইকে বুঝতে পেরেছেন? একটু আমাকে জানাবেন যে সমধাতুজ কর্ম কি আপনাদের বুঝতে আর কোনো প্রবলেম হয়েছে বা প্রবলেম আছে? আশা করছি নেই। ওকে, তার মানে সমধাতুজ কর্ম শেষ। এখন আমরা যা শিখবো তা হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। খাতায় লিখে ফেলেন যে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। আসেন, উদ্দেশ্য ও বিধেয় কর্ম কি? দেখেন, উদ্দেশ্য ও বিধেয় কর্মটা হচ্ছে আমরা কোনো কিছুকে উদ্দেশ্য করে আরেকটা নামে ডাকি, যাকে উদ্দেশ্য করে ডাকি তা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর উদ্দেশ্য করে এবং উদ্দেশ্য করে যা ডাকা হয় তা হচ্ছে বিধেয় কর্ম। আমি আবার বলছি, উদ্দেশ্য আর বিধেয় কর্মের কাহিনী কি? উদ্দেশ্য আর বিধেয় কর্মের কাহিনী হচ্ছে আমরা কোনো কিছুকে উদ্দেশ্য করে একটা নামে ডাকি। ওকে, যেমন দেখেন, যদি বলে এরকম যে দুধকে মোরা দুগ্ধ বলি, দেখেন কি লিখেছি? দুধকে মোরা দুগ্ধ বলি। তার মানে দেখেন, দুধকে কিন্তু উদ্দেশ্য করে ডাকছি, এই জন্য এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। এটা কি কর্ম? এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম। আর দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম। দুগ্ধ হচ্ছে বিধেয় কর্ম, কারণ কি দুগ্ধকে ডাকা হচ্ছে। ঠিক একইভাবে বলতে পারি হলুদকে মোরা হরিদ্রা ডাকি, তার কি হলুদকে উদ্দেশ্য করে হরিদ্রা ডাকছে। হলুদ হচ্ছে উদ্দেশ্য কর্ম আর হরিদ্রা হচ্ছে বিধেয় কর্ম। এই তো আমাদের কর্মকারক যে চার প্রকার, এইটাও ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করছি এখানেও কোনো আর প্রবলেম নেই। তার মানে কর্তৃকারক আর কর্মকারকের দুটো কিন্তু চার ভাবে মানে বিভক্ত, এবং আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর এরপরে যদি এখানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে ছোট করে জানাবেন। ওকে, মীরা মঞ্জুর বলছে যে বুঝেছি স্যার, আগের হয়তো কোনো পড়া বুঝেছেন, থ্যাংক ইউ। ইয়াসির হাবিব শুভ, উনি বুঝেছেন। এখন আসেন আমরা একটু শিখবো করণ কারক। কি শিখবো? করণ কারক। আসেন, করণ কারক কাকে বলে? দেন করণ কারক, করণ মানে কি? খাতায় লিখেন যে করণ অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। করণ অর্থ হচ্ছে যে যন্ত্র, সহায়ক বা উপায়। খাতায় ঝটপট লিখে রাখেন যে করণ অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়।
এখন দেখেন যে এই যন্ত্রসংঘ উপায়ের বিষয়টা কি, বিষয় হচ্ছে একটা বাক্যের ক্রিয়াটা যে যন্ত্রের মাধ্যমে, যার সাহায্যে বা যে মাধ্যমে বা যে উপায়ে সম্পাদিত হবে আমরা তাকেই বলছি করণ কারক। সিম্পলি দেখেন যদি বলি এরকম যে ভাত খাবো, যদি বলি ভাত খাবো, তাহলে ভাত কোন কারক? ভাত হচ্ছে কর্তৃকারক, কারণ ভাত কোন, সরি, ভাত হচ্ছে কর্মকারক, আমি হচ্ছে কর্তৃকারক, ভাত হচ্ছে কর্মকারক। যখন বলবো যে চামচ দিয়ে ভাত খাবো, কি দিয়ে? চামচ দিয়ে ভাত খাবো, তখন কিন্তু চামচ কিন্তু হয়ে যাচ্ছে করণ কারক। কারণ কি? চামচটা হচ্ছে যন্ত্র সহায়ক বা উপায়। আবার দেখেন যদি বলে এরকম যে চিঠি লিখবো, কি লিখবো? চিঠি লিখবো, এই বাক্যে চিঠি হচ্ছে কর্মকারক। যখন বলবো যে পেন্সিল দিয়ে চিঠি লিখবো, তখন পেন্সিল হয়ে যাচ্ছে করণ কারক। ওকে। আবার দেখেন যদি বলে এরকম যে লাঠি দিয়ে সাপটি মারো, যদি বলা হয় যে লাঠি দিয়ে সাপটি মারো, এবার কি ক্রিয়া কি? সাপটি মারো। এই সাপটি মারার যন্ত্র সর্ব উপায় কি? লাঠি। এই লাঠিটাই হচ্ছে আমাদের করণ কারক। আবার দেখেন যদি বলা হয় যে এরকম যে শিকারী বিড়াল গোফে চেনা যায়, কি বললাম? শিকারী বিড়াল গোফে চেনা যায়, তাহলে এই বাক্যে করণ কারক কোনটা হবে? এই বাক্যে করণ কারক হবে গোফ। কারণ কি? একটা বিড়াল চেনার যন্ত্র সর্ব উপায় কি? গোফ। শিকারী বিড়াল চিনবো কিভাবে? গোফের দ্বারা। এই জন্য এটাই হচ্ছে আমাদের করণ কারক। তার মানে মনে রাখবেন যে করণ কারকটা হচ্ছে একটা বাক্যে ক্রিয়াকে মানে প্রশ্ন করবেন যে কিসের দ্বারা, কিসের মাধ্যমে, কিভাবে, কি উপায়ে, এইভাবে প্রশ্ন করলে আমরা প্রধানত করণ কারক পেয়ে থাকি। ঠিক আছে, এই তো গেল করণ কারক। এখন আমরা ঝটপট শিখবো সম্প্রদান কারক, যে কারণে রবি ঠাকুর মানে বলেছেন যে দুনিয়াতে এরকম নামে কোনো কারকই নেই। ওকে, ঠিক আছে, আসেন এবার একটু সম্পাদন কারক নিয়ে আলোচনা করি। মনে রাখবেন যে সম্পাদন কারকের এখানে যে দানটা থাকবে, এই দানটা স্বার্থ ত্যাগ করে দান থাকবে। এই দানে আপনার ইহলৌকিক আর কোনো কিছু চাওয়ার আশা থাকবে না। অনেকেই এভাবে বলেছেন যে ইহলৌকিক পাওয়ার আশা বাদ দিয়ে পরলৌকিক পাওয়ার আশার যেসব দান থাকবে সেই দানগুলোকে আমরা বলছি সম্প্রদান। অর্থাৎ এই জগতে যদি কিছু দান করেন এই জগতে রিটার্ন পাবেন, এরকম কোনো আশা করে দান করা যাবে না। ওকে, তাহলে সেটা সম্প্রদান থাকবে না। সম্প্রদান হতে গেলেই বেসিক শর্ত হচ্ছে স্বার্থ ত্যাগ করে দান থাকবে। ওকে, আরেকটা বিষয় মনে রাখবেন, এটাতে অনেকেই ভুল হয়ে যায় যে আমরা সম্প্রদান কারক বলতে বুঝি যে দান করে তাকে সম্প্রদান বলি, কিন্তু না, যে দানটা গ্রহণ করে তাকে সম্প্রদান বলি। আবার বলছি, যে দান গ্রহণ করবে সে হচ্ছে সম্প্রদান। ঠিক আছে, যেমন দেখেন যদি বলে এরকম যে ভিখারিকে ভিক্ষা দাও, দেখেন যদি বলে এরকম যে ভিখারিকে ভিক্ষা দাও, লিখেছে ভিখারিকে ভিক্ষা দাও। এখন এই বাক্যে ভিক্ষাটা দান, এই দানটা গ্রহণ করবে কে? ভিখারি। এই জন্য ভিখারি হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে, আবার দেখেন যদি বলি যে মসজিদে চাঁদা দাও, দেখেন মসজিদে যদি চাঁদা দেই তাহলে কি আমরা কি এই টাকা চাঁদার টাকাটা কি ব্যাক নেই? না, একবারে স্বার্থ ত্যাগ করে দিই। ধর্মীয় উপাসনা, মসজিদ, মন্দির, গির্জা, এরকম ধর্মীয় উপাসনা টাকা দান করে ওটা একবারে দিয়ে দেই। আবার দেখেন যদি বলি এরকম যে গরিবকে, যদি বলি যে গরিবকে কাপড় দাও, এখন দেখেন এই বাক্যের ক্রিয়াপদ কি? দাও। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দাও। এই দাও ক্রিয়াটা যে দিচ্ছে সে তো কর্তৃকারক। এখন দেওয়া হচ্ছে কে? গরিবকে। এই যে দানটা নিচ্ছে কে? এই গরিব নিচ্ছে। এই গরিব হচ্ছে সম্প্রদান কারক। ওকে, এখন দেখেন যদি প্রশ্ন করা হয় এভাবে যে ধোপাকে, ধোপাকে কাপড় দাও, কি বলা হলো? যে ধোপাকে কাপড় দাও। দেখেন তাহলে কিন্তু এই ধোপাকে কিন্তু আর সম্প্রদান কারক হবে না, কারণ আমরা ধোপাকে কিন্তু স্বার্থ ত্যাগ করে বা একবারে কাপড় দান করি না। আমরা কি ধোপাকে কি একবারে সকল স্বার্থ ত্যাগ করে দান করি না? আমরা কাপড়টাই কেন ক্লিন করার জন্য, পরিষ্কার করার জন্য, আবার পরে গিয়ে কিছু টাকা দিয়ে মজুরি দিয়ে আমরা কিন্তু কাপড় নিয়ে ফেলি, তাই না? কিন্তু গরিবকে যখন আমরা কোনো কাপড় দান করি তখন এই কাপড়টা একবারে দান করি। আপনারা কি গরিবকে কি এইভাবে কাপড় দান করেন যে ঠিক আছে কোনো অসহায় গরিব লোককে কাপড় দান করে দিয়ে বলবেন ঠিক আছে এই কাপড়টা যখন পরার অনুপযোগ হয়ে যাবে তখন এসে আমার বাসায় ব্যাগ দিয়ে যাবেন, এর দিয়ে আমি ন্যাকড়া বানাবো বাসার? এইভাবে কি কাপড় দান করেন? না, এইভাবে আপনারাও দান করেন না, আমরাও দান করি না। সেই দৃষ্টিটা বলছি যে এগুলো হচ্ছে সম্প্রদান কারক। এরকম আরো কিছু উদাহরণ আছে, আমি বলছি দেখেন। যদি বলা হয় এরকম যে হচ্ছে
দেখেন যদি বলতে পারি এরকম যে হচ্ছে সমিতিতে চাঁদা দাও, দেখেন সমিতি হচ্ছে গরিবদেরকে সাহায্য করার যে সংস্থাটা খোলা হবে, ধরেন কোনো অসহায় বা কোনো একটা নির্দিষ্ট একটা অঞ্চলকে, ধরেন যেদিকে মাঝে মাঝে বন্যা হয়ে যায়, এরকম অঞ্চলকে যদি সহযোগিতা করার জন্য মানে সবাই মিলে যদি টাকা বা চাঁদা তোলা হয়, তোলা যে এই চাঁদা টাকা তুলে এক জায়গায় জমা রাখা হবে, এটাকে বেসিক্যালি বলে সমিতি। তো এই সমিতিতেও যদি আপনি মানে চাঁদা দেন, এটাও কিন্তু সম্প্রদানকারকই হয়ে যাবে। আবার দেখুন সৎ পাত্রে কন্যাদান করো, এটা নিয়ে যদিও একটু কনফিউশনের বিষয় আছে, তবে এই কনফিউশন থেকে না গিয়ে মনে রাখবেন যে সৎ পাত্রে কন্যাদান করো এটা হচ্ছে সম্প্রদানকারক। কারণ দেখেন এই সৎ পাত্রে কন্যাদান করো এই থিওরিটা এসেছে সেই হিন্দু সমাজের রীতি থেকে, যা অনেক বছর আগে প্রচলিত ছিল, এবং ওই নিয়মটা এখন আছে। যখন দেখবেন যে হিন্দু কোনো মেয়েকে বিয়ে দিলে একবারে মানে বাবার বাড়িতে যতটুকু প্রাপ্য থাকে তা সব একবারে দিয়ে দেয়, আর কোনো স্বার্থ রাখে না মেয়ে তার বাবার বাড়িতে, এবং বাবারাও মেয়ের কোনো স্বার্থের দেখা দেখবে না। বিষয়টা এরকম, তেমন কি এখানে যখন কোনো কন্যাকে পাত্রস্থ করা হতো সকল প্রকার স্বার্থ ত্যাগ করে পাত্রস্থ করা হতো, এই জন্য বলা হচ্ছে যে সৎ পাত্রে কন্যাদান করো। সেই দৃষ্টিতে এটা হচ্ছে সম্প্রদানকারক। আদিমকাল থেকে ওই চলে আসছে, এখনো আছে, আমরা একে সম্প্রদানকারক ধরে নিব। তবে অনেকেই আবার এটাকে কর্মকারক মনে করেন, কারণ আগের যেভাবে দানটা ছিল কন্যাকে, আমরা এখন আর সেভাবে কন্যাগুলোকে সেভাবে দান করি না, সেই দৃষ্টিতে অনেকে এটাকে কর্মকারক দেখেন। তবে সর্বজন স্বীকৃত সম্প্রদানকারক, মানে বেশিজন স্বীকৃত। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে। ওকে, মীরা মঞ্জিলা বলছে যে ধোপাকে কাপড় দেওয়া, কি বলেন ভাইয়া? ধোপাকে কাপড় দেওয়া এটা হচ্ছে কর্মকারক। কারণ কি ধোপাকে তো আর কাপড় আমরা স্বার্থ ত্যাগ করে দেই না। আপনি দাওকে ক্রিয়া করেন, যে কাকে দাও? ধোপাকে। কি দাও? কাপড়। কাপড়ও কর্মকারক, কাকে দাও? কারণ কি ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কর্মটাই পাই। ঠিক আছে। আর এখানে যত দানটা একেবারে স্বার্থ ত্যাগ করে দান হচ্ছে না, সেই জন্য এটাকে বলছি আমরা সম্প্রদানকারক বলতে পারছি না, বলছি হচ্ছে কর্মকারক। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা শিখবো অপাদানের অধিকরণ কারক। অপাদান ভার্সেস অধিকরণ কারক। আমরা অপাদান কারকের বেসিক সংজ্ঞা শিখি। যা হতে গৃহীত, রক্ষিত, ভীত, শঙ্কিত এরকম বোঝাবে তাকে বলবো অপাদান কারক। আর অধিকরণ কারক কি? অধিকরণ কারক সাধারণত স্থান, কাল বা সময় বোঝালে আমরা তাকে বলছি অধিকরণ কারক। আমি আবার বলছি, অপাদান কারক কি? যা হতে গৃহীত, ভীত, রক্ষিত, শঙ্কিত, উৎপন্ন এরকম বোঝাবে তা হচ্ছে অপাদান কারক। আর অধিকরণ কারক কি? সাধারণত স্থান, কাল বা সময় বোঝালে অধিকরণ কারক। এইগুলো চেনার একটা শর্টকাট টেকনিক আছে। টেকনিক হচ্ছে এরকম যে অপাদান ইকুয়াল কর্ম মাইনাস স্থান বা সময়, আর অধিকরণ ইকুয়াল কর্ম প্লাস স্থান বা সময়। দেখেন অপাদান ইকুয়াল কর্ম মাইনাস স্থান বা সময়, আর অধিকরণ ইকুয়াল কর্ম প্লাস স্থান বা সময়। হ্যাঁ, ইমরান হোসেন এক্সপ্লেন করেছেন যে এটা অধিকরণ নয়, কারণ এটা মানে দানটা একবারে দান করা হয় না। গুড, ভালো উদাহরণ দিয়েছেন, ভালোভাবে ব্যাখ্যা করছেন, এই জন্য আপনাকে থ্যাংক ইউ। ওকে, বোর্ড কি ঠিকঠাক দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এবার আসেন এটার একটু ব্যাখ্যা করি। আপনি একটু খাতা লিখে নেবেন যে অপাদান কর্ম মানে স্থান বা সময়, অধিকরণ ইকুয়াল কর্ম প্লাস স্থান বা সময়। এরকম কম্বিনেশন পাইলে আমরা তাকে বলছি অপাদান অধিকরণ। যেমন দেখেন যদি বলি এরকম যে তিলে তৈল আছে, আবার দেখেন যদি বলি যে তিলে তৈল হয়, দেখেন তিলে তৈল আছে, এই বাক্যে দেখেন তিলের সঙ্গে তৈলের রিলেশনটা কি? যে তিলের সঙ্গে তৈল রিলেশনটা কিন্তু প্লাস, কারণ কি তিলের মধ্যে তৈল আছে, কারণ তিলে তিলে দেখেন তিলের মধ্যে তৈল আছে, তার মানে ধরে নেন এটা একটা তিল, ঠিক আছে, একটা বড় আকারের তিল ধরে নেন, এর মধ্যে তেল আছে, তার মানে এর সঙ্গে রিলেশনটা কি? প্লাস অবস্থায় আছে। সেই সুবাদে এই যে তিলা আছে এটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। এখন দেখো তিলে তৈল হয় অথবা তিলে তৈল পায়, তখন এর মধ্যে তিল, এটা যে তিল, এর থেকে যখন তেলটা পেয়ে যাবেন বা তেলটা হয়ে যাবে, তখন কিন্তু এর সঙ্গে রিলেশনটা কি হয়ে যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে।
এই জন্য তখন এই তিলাটা হয়ে যাচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। ঠিক আছে, আসেন আরেকটা উদাহরণ দিয়ে আরো বেশি ভালো করে ক্লিয়ার করছি। দেখেন যদি বলে এরকম যে গাড়িটি স্টেশন ছাড়লো, আবার যদি গাড়িটি স্টেশন পৌঁছিল। দেখেন কি লিখেছি, গাড়িটি স্টেশন ছাড়লো আর গাড়িটি স্টেশন পৌঁছাইলো। দেখেন গাড়িটি স্টেশন ছাড়লো, এখন গাড়ির সঙ্গে স্টেশনের রিলেশনটা কি, প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস রিলেশন, এই জন্য এই স্টেশনটা হয়ে যাচ্ছে অপাদান কারক। কি কারক? অপাদান কারক। আবার দেখেন গাড়িটি স্টেশন পৌঁছিল, তার মানে কি গাড়িটা সেই স্টেশনে থেমে গেল, তার মানে স্টেশনের সঙ্গে গাড়ির রিলেশনটা কি, প্লাস রিলেশন। সেই দৃষ্টিতে হচ্ছে অধিকরণ কারক। কি কারক? অধিকরণ কারক। এইভাবে আপনারা অপাদান আর অধিকরণ কারকের মধ্যে পার্থক্যটাও বুঝতে পারবেন এবং অনেকগুলো উত্তর এখান থেকে করতে পারবেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে অধিকরণ কারকের ছোট্ট একটা প্রকারভেদ আছে, যে অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কালাদিকরণ, একটা হচ্ছে ভাবাদিকরণ, আর একটা হচ্ছে আধারাদিকরণ। কালাদিকরণটা কি, যে অধিকরণ কারকটা যা সময় বোঝাবে। ঠিক আছে, যে আমি আগামীকাল বাড়ি যাব, এই যে আগামীকাল সময় বোঝাচ্ছে, এটাকে বলছি কালাধিকরণ কারক। ভাবাদিকরণ কারক কি? ভাবাদিকরণ কারক এটা অনেকটা দেখতে মনে হবে করণ কারক, কিন্তু এইটা সবসময় মানে চিরসত্য বাক্য হয়। এই জন্য যেগুলো দেখবেন চিরসত্য বাক্য এবং করণ কারকের মতো উদাহরণ হয়ে থাকবে, এগুলোকে বলবো আমরা ভাবাদিকরণ। যেমন বলতে পারি যে সূর্যালোকে অন্ধকার দূর হয়, তার মানে অন্ধকার দূর হয় যন্ত্র সর্ব উপায় সূর্যালোক, সেই দৃষ্টি করণ কারক, কিন্তু যেহেতু চিরসত্য বাক্য এই জন্য এটাকে বলছি আমরা ভাবাদিকরণ। আরেকটা কারক হচ্ছে আধারাদিকরণ কারক। আধার মানে হচ্ছে স্থান, অর্থাৎ সাধারণত কোনো জায়গায় স্থান বোঝালে তাকে বলবো আমরা আধারাদিকরণ। যেমন বলতে পারি যে আমি ঢাকা থাকি, এই যে বাক্য ঢাকা, ঢাকাটা কি অবশ্যই স্থান বোঝাচ্ছে, তার মানে এই ঢাকাটাকেই বলা হচ্ছে আধারাদিকরণ বা অধিকরণ কারক। শুধু অধিকরণ কারক আদৌ ডিপ থেকে জানতে চাই তাহলে আধারাদিকরণ কারক। এই হলো কারকের খুবই সংক্ষিপ্ত লেকচার। কারকের ক্লাস করতে আরো বেশি সময় লাগে, আরো বেশি স্টাডি করতে হয়। তো যেহেতু সময় একটু কম থাকে, আবার অনেক কিছু পড়াইতে হয়, সেই জন্য জাস্ট যেগুলো একদম বেসিক, যেগুলো একবারে জানতেই হবে, সেগুলো আমি জানানোর ট্রাই করেছি। আর বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে। আপনি একটু বাসায় বেশি করে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি কারকে আরও বেশি ভালো জানবেন। আর আরও বেশি কারকের বিষয়ে জানার জন্য বা যদি কোনো প্রশ্ন থেকে থাকে, ওনাকে হয়তো তোমাকে মেসেজও পান না, একটু ব্যস্ত থাকি, খুব দূরের মধ্যে থাকি, কখনো কোনো মেসেজ সিন করলেও করা হয়ে ওঠে না, তো তারা আমার যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে একটু যুক্ত হয়ে নেবেন। এই গ্রুপে আপনি মানে যে কোনো প্রশ্ন থাকলে ওখানে পোস্ট করবেন, দেখবেন যে কেউ না কোথাও না কোথাও থেকে আপনি সঠিক উত্তরটি পেয়ে গেছেন। ঠিক আছে, আমার এই গ্রুপের নাম আমার এই গ্রুপের নাম হচ্ছে তৌহিদ বাংলা পাঠশালা। এই গ্রুপে এখানে মোটামুটি আমি রেগুলার অ্যাক্টিভ থাকি। তো এখানে কিছু আমার স্টুডেন্ট আছে, কিছু টিচারও আছে যারা বাংলা পড়ান। তো এখান থেকে আপনারা যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে খুব শীঘ্র আপনার সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন সবকিছু ঠিকঠাক থাকে। আসসালামু আলাইকুম।